আমি একটি বেসরকারি জব করি। তো অফিসের কাজে হঠাৎ একবার আমার উত্তরবঙ্গে যাওয়া হয়। তো উত্তরবঙ্গে যাওয়ার পরে যেই কাজটি থাকে সেটি সারতে সারতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর আমি প্ল্যান করলাম যে আগামীকাল সকালে ট্রেনে ঢাকা ফিরব। বাট হঠাৎ করে হোয়াটসঅ্যাপে যে গ্রুপ ছিল আমাদের অফিসের, সেখানে একটি নোটিশ আসলো যে আগামীকাল সকালে নাকি আমাদের মিটিং আছে। তো সেটার কারণে আমি চিন্তা করলাম যে আমি রাতে কোনো একটা ট্রেনে বা যেভাবেই হোক, যেই পদ্ধতি অবলম্বন করেই হোক ঢাকাতে ব্যাক করি, যাতে আমি সকালে ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারি। সো সেই ক্ষেত্রে ওইভাবে প্রিপারেশন নিয়ে আমি সব কিছু গুছিয়ে রাতের বেলায় সন্ধ্যার পর পাশের একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা আগে সেরে ফেলি। তারপরে ট্রেনে ওঠার উদ্দেশ্যে স্টেশনে যাই। স্টেশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম যে প্ল্যাটফর্মে আশেপাশে কোথাও কেউ নাই। তো এরপর আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে শেষ ট্রেন কয়টায়। তারা আমাকে বলল যে 11:30 আনুমানিক এই টাইপের কোনো একটা টাইমে হবে, স্থানীয় যারা ছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে কিছু দূর আগে যেখানে টিকিট বিক্রয় করে সেইখানে গেলাম। আশেপাশে দেখতে পাইলাম যে সর্বোচ্চ 2 থেকে 3 জন মানুষ ওইখানে হাঁটাচলা করতেছে, প্লাস হচ্ছে একজন চাওয়ালা, যারা হচ্ছে কাঁধে করে চা, বিড়ি, সিগারেট এগুলো সব কিছু বিক্রি করে। তো উনি এভাবে হাইটা চা বিক্রি করতেছে। তো তখন তো হচ্ছে মানুষজন একেবারেই নাই স্টেশনে, তো এই জন্য উনি না হাইটা বসে ছিল। তো আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে শেষ ট্রেন কয়টায়। উনি বলল যে সঠিক জানি না, আপনি যিনি বিক্রয় করতেছে ওনার কাছ থেকে টিকিট কাটেন, তখনই দেখতে পারবেন। তো আশেপাশে যেমন একটি নিরিবিলি পরিবেশ, ছিমছাম, 2-4টা কুকুরের মানে ডাক শোনা যাইতেছে, এছাড়া আর কিচ্ছু না। অন্ধকার, প্ল্যাটফর্মের লাইটেও তেমন একটা আলো নাই, নিভু আলো জ্বলতেছে। তো আমি যিনি টিকিট বিক্রয় করে ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে শেষ ট্রেন কয়টায় কিংবা টিকিট আছে কিনা। দেখতে পাইলাম যে উনি খুবই মানে চোখ লাল হয়ে আছে। তো আমি ধারণা করলাম হয়তো অনেক দিন ঘুমানো হয় না, বা এই যে নাইট ডিউটি করে রাতের বেলায় টিকিট বিক্রয় করতে হয়, সেই জন্য হয়তো। তো উনি আমাকে একটু আর চোখে তাকায় বললেন যে আপনি শেষ ট্রেনে যাবেন? আমি বললাম যে হ্যাঁ। তো উনি আমাকে একটা টিকিট দিয়ে বলল যে অচেনা কোনো স্টেশনে আপনি নাইমেন না। তো এটা শুনে আমি একটু অবাকই হইলাম যে এটা আবার কেমন কথা, অচেনা স্টেশনে নামার তো প্রয়োজন পড়তেই পারে, বিরতির মতো একটা টাইম দেওয়া হয়। তো তখন হচ্ছে ওনার কাছ থেকে আমি টিকিটটা নিয়ে কিছুক্ষণ বসে রইলাম। তো ট্রেন আসতে একটু দেরি হইতেছিল, তখন প্রায় বাজে 11:40 এমন টাইম। তো ওই চাওয়ালাকে আমি বললাম যে চাচা 1 কাপ চা দেন আমাকে। উনি আমাকে বললো আপনি কি শেষের ট্রেনের টিকিট পাইছেন? তো আমি বললাম যে হ্যাঁ, শেষের ট্রেনের টিকিট আমি পাইছি। তো এইটা বলার পরে উনি আমাকে একটু মুচকি হাসি দিয়ে একটু আর চোখে তাকায় বলল যে আপনি যে শেষের ট্রেনের টিকিটটা পাইছেন, তো দেখেন কি হয়, ভাগ্যে কি আছে। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। এরপর আমি বুঝতে পারি যে এটা ছিল আমার একটা স্বপ্ন। তো এতটুকু হওয়ার পরে আমি একটু মানে ভয় পেয়ে যাই। এরপর একটু পানি খাই পাশে থেকে। পানি খাওয়ার পরে সব কিছু মানে দেখলাম যে স্বাভাবিক হয়েছে। এরপরে আসলেই আমার হচ্ছে উত্তরবঙ্গে একটা কাজ ছিল, তো ওইটাই আমি আগে স্বপ্ন দেখছি। তো এইটা স্বপ্ন দেখার পরে এত পরিমাণে ভয় পাইছিলাম যে মোটামুটি বডিতে জ্বর চলে আসে। তো যাই হোক, ওইগুলা কাটায় উঠছি। চিন্তা করছি যে এটা তো স্বপ্ন, তো এইগুলা বাস্তব কিছু না, এত ভয় পাইলে চলবে না, এই টাইপের কিছু একটা বইলা মনকে সান্ত্বনা দিছি। তো ওই কাহিনী যাওয়ার 1 সপ্তাহ পরে, মানে আমার আসলেই যে উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, আমার সেই কাজটা কমপ্লিট করার জন্য অফিসের কাজে আমি চাই। তো উত্তরবঙ্গে যাওয়ার পরে এমন সেম একটা কাহিনী হয় যে ট্রেনে মানে আমার আসতে হবে, রাত হয়ে গেছে কাজ শেষ করে। তো এরপর দিন তো সচরাচর মানে দিনটা ছিল হচ্ছে রবিবার, মানে রবিবার দিন মিটিং থাকতোই অফিসে। শনিবার যেহেতু ওই একটু ফ্রি, সো সেক্ষেত্রে শনিবারই আমাকে পাঠানো হয়েছিল। তো আমি যেহেতু স্বপ্নে এটা দেখছি, প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল, আগে থেকে এটা স্বপ্নে দেখছি, এই জন্য আমি ওই ট্রেনের গন্তব্য ওই প্ল্যানিংটা বাদ দিয়ে আমি ভাবলাম যে আমি বাসে করে যাব, কারণ এটা আমি একবার স্বপ্নে দেখছি, প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো সেক্ষেত্রে ওইখান থেকে আমি একটা বাসের টিকিট সংগ্রহ করতে চাইলাম। তো ওনারা আমাকে বলতেছে যে এত রাতের বেলা ভাড়া কিন্তু অনেক বেশি হবে,
কারণ লিগ্যাল যে ভাড়াটা আছে ওইটা দিয়ে যাইতে হইলে আপনি অন্যান্য সময় যাইতে পারতেন, এখন তো রাত প্রায় 9টা-10টা বাজে, তো এখন যেই বাসে যাবেন আপনার একটু ভাড়াটা বাড়ায় দিতে হবে। তো আমি বললাম যে বিপদে যেহেতু পড়ছি তো সেক্ষেত্রে এটা দিতেই হবে, তো আমি একটু এক্সট্রা ভাড়া দিয়ে ওই বাসের টিকিটটা সংগ্রহ করে নেই। বাসের টিকিট সংগ্রহ করার পরে আমি যখন বাসে উঠে বসলাম তখন দেখলাম যে একটা বৃদ্ধ লোক আমার সাথে বসে আছে। আনুমানিক বয়স হবে 50-60 প্লাস এমনই, চুল দাড়ি সহ, মানে চোখের উপরে যে ব্রো আছে আইব্রো ওইটাও পাকা। তো উনি আমার সাথে বসে আছে, কোনো কথা নেই, চুপচাপ। বাস যখন ছাড়ছে, বাসের গন্তব্যস্থল অনুযায়ী বাস চলতেছে, তো কিছু দূর আগানোর পরে ওই বৃদ্ধকে আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কোথায় যাচ্ছেন আপনি, ঢাকাতে? পরে উনি আমাকে বলল যে না, ঢাকাতে না, আমি এর আগেই নাইমা যাব, ঢাকার বাহিরে। পরে আমি আর কোনো কথা জিজ্ঞেস করি নাই। এভাবে বাস চলতেছে হঠাৎ আমার ক্ষুধা পায়, এত পরিমাণে ক্ষুধা পায় যে আমি যেভাবে হোক খাবার খাইতে হবে। তো কিছু দূর আসার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর বাসটা হচ্ছে একটা ব্রেক দেয়। ব্রেক দেওয়ার পরে আমি আমার রাতের ডিনারটা সাইরা ফেলাই। তো ডিনার সারার সময় আমি খুঁজতেছিলাম যে আমার পাশে যে বৃদ্ধ লোকটা বাসে বসা ছিল উনি কোথায়, আশেপাশে আছে কিনা, কিংবা উনিও কি ডিনার করতে আসছে কিনা। তাহলে ওনার সাথে একটু গল্প করে ফ্রি হয়ে গল্প করতে করতে বাকি রাস্তাটা যাইতাম, একটু ফ্রেশ লাগতো। তো ওনাকে আমি কোথাও দেখতে পাই না। যখন আবার বাসটা ছাড়ার সময় হয়, মানে ব্রেক থাকে সাধারণত 20 মিনিট, ওই 20 মিনিট পরে যখন বাসটা ছাড়বে এর 1 থেকে 2 মিনিট আগে দেখলাম যে উনি আবার এসে আমার পাশের সিটে বসছে। তো উনি যখন আমার পাশের সিটে এসে বসছে, বসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আঙ্কেল? তো উনি আমাকে বললো যে এটা তো আরেকজনের ব্যক্তিগত ব্যাপার, আমি যে কোনো জায়গায় থাকতে পারি, তুমি আমাকে এটা নিয়ে প্রশ্ন কেন করতেছো? তো আমি মনে মনে ভাবলাম যে লোকটা কত রুড, স্ট্রিক্ট, ওনার সাথে এইসব বিষয়ে প্রশ্নটা করা উচিত হয় না আমার। তো এরপরে আমি ভাবতে লাগলাম যে আরেকটু ফ্রি হওয়া যায় কি না ওনার সাথে দেখি। তো জার্নিটা যেহেতু প্রায় 12 থেকে 13 ঘন্টার বাসের জার্নি, সেক্ষেত্রে ব্রেক আরও একটা থাকবে। তো ওনাকে আমি আবার কিছু একটা প্রশ্ন করব এমন ভাবতেছিলাম। তো এরপরে আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি খাবারের পানি হবে? তো উনি বললেন হ্যাঁ, আমার ব্যাগে পানি আছে, নিয়ে নাও। মানে উনি ওইটা নিজ হাতেও দেয়নি আমারে, এতটা পরিমাণে রুড ওনার ব্যবহার। তো ওইটা দেখে আমি একটু অসন্তুষ্ট হইলাম। এরপরে নিজের হাতে নিয়ে পানিটা খাইলাম। তারপর আবার কয়েকবার ভাবতেছিলাম যে পানিটা খাওয়া ঠিক হবে কিনা। তো এরপরে আমি আর কোনো কথা বাড়াই না, একটু ঝিমুনি দিয়ে ঘুমাইয়া পড়ি। এর কিছুক্ষণ যাইতে না যাইতে প্রায় 5-6 ঘন্টা এভাবে চলে যায়, মানে ঘুমাইতে ঘুমাইতে ঘুমের মধ্যে আর ওইভাবে টেরও পাইনি কোন দিক দিয়ে টাইম চলে গেছে। তো এর পরবর্তী ব্রেক যেটা হয়, ওই ব্রেকে হচ্ছে মূল কাহিনীটা। ওই ব্রেকে বাসের যে ব্রেকটা দেয়, ওইখানে যেই হোটেল বা রেস্টুরেন্ট ছিল ওইটার পাশে একটা বাঁশঝাড়ের মতো জায়গা, মেইন রোডের পাশে, মানে হাইওয়ে রোড। তো আশেপাশে আর কোনো বাড়ি ঘরও নাই, শুধু গাছপালা, ক্ষেত খামার এগুলো দেখা যাইতেছে। তো আমি ওইখানে নামি। তো এখন হচ্ছে আগেরবার যেহেতু আমার ডিনার কমপ্লিট করা শেষ আগের ব্রেকে, তো এখন আমার ওই ক্ষুধার প্রেশারটাও আর নাই। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটু হাঁটাহাঁটি করি। প্রায় 20 মিনিটের ব্রেক, অনেকক্ষণ বাসে বসে থাকতে থাকতে তো শরীর টরীর একেবারে তো এরপরে আমি করলাম কি, মানে আশেপাশে ডানে বামে তাকে হাঁটতে লাগলাম। তো কিছুক্ষণ ওই মানে যেখানে ব্রেকটা দেওয়া হয়েছে ওটার চারপাশে হাঁটতে হাঁটতে প্রায় 5-6 মিনিট চলে যায়। এরপর আমি দেখতে পেলাম যে একটু দূরে, মানে রাতে তো শীতকাল যেহেতু, কুয়াশা হালকা হালকা, তো একটু দূরে দেখা যাচ্ছে ওই বৃদ্ধ লোকটা নামছে। তো আমি চিন্তা করলাম যে এর আগের বার ব্রেকে উনি কোথায় গেছিল সেটা খেয়াল করতে পারিনি, মানে আমার একটু কৌতূহল জাগলো যে উনি আসলে করেটা কি। তো এরপরে আমি ওনাকে দেখতে পেলাম যে উনি হাঁটতে হাঁটতে কিছু দূর আগে যাইতেছে। তো কিছু দূর আগে যাইতে যাইতে ওনার পিছনে পিছনে আমিও একটু হাঁটতে হাঁটতে গেলাম। তো ওনার পিছনে হাঁটতেছি, যখন দেখতে পাচ্ছি যে উনি আস্তে আস্তে দূরে যেতেছে, মানে এত আস্তে আস্তে পা টিপে টিপে হাঁটতেছি, উনি কিছুতেই বুঝতে পারতেছে না যে আমি ওনার পিছনে হাঁটতেছি। প্রায় 5 মিনিট এভাবে হাঁটতে হাঁটতে ডান দিকে একটা, মানে চক বা ক্ষেত খামার যেটা বলা হয় গ্রাম এলাকায়, ওইরকম একটা ঢালু জায়গায় উনি নামলো, মানে হাইওয়ে রাস্তা থেকে। তো আমি ওনার সাথে নামলাম। নামার পরে দেখলাম যে উনি কেমন যেন একটু মাটি গর্ত করতেছে কিছু একটা দিয়ে, হাতে চামচ টাইপের, স্টিলের যেই চামচ থাকে আমাদের বা এই টাইপের, তো এইটা দিয়ে মাটি গর্ত করতেছে হালকা ছোট্ট করে। তো ওইটার মধ্যে কিছু একটা, মানে ওনার হাতে ছোট্ট একটা ব্যাগ ছিল, ওটার মধ্যে থেকে বের করে কিছু একটা উনি ওই মাটির মধ্যে পুঁতা দেওয়ার চেষ্টা করতেছে। তো এইটা দেখা আমার একটু সন্দেহ হইলো। তো তখন আমি একটা কাশি দিয়ে
জিজ্ঞাসা করি যে আঙ্কেল কি করতেছেন, তখন উনি মানে ভয়ও পায় আর আশ্চর্য হয়ে যায় যে তুমি এইখানে। পরে আমি বললাম যে আমি আপনাকে এই ব্রেকের পুরোটা টাইমই ফলো করতেছি, আপনি এইখানে কি করতেছেন। পরে উনি বলল যে তুমি কি আসলে কোনো মানুষ নাকি জিন টিন এই টাইপের কিছু। তো আমি অবাক হয়ে গেলাম যে কেন এই কথা জিজ্ঞেস করতেছে। পরক্ষণ আবার ভাবতে থাকলাম যে ওনার জায়গাটা আমি থাকলে আমি এটাই চিন্তা করতাম যে এইখানে ওই মানুষটা কোত্থেকে আসবে। তো এরপর আমি ওনাকে কাহিনীটা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, উনি কিছুতেই আমার বলতে চাইতেছে না। এরপরে পেছন থেকে দেখলাম আরও একজন লোক এসে আমাদের দুজনকেই জিজ্ঞাসা করতেছে যে আপনারা এইখানে কি করতেছেন। তো এরপরও মানে আরেকটু ভাইবা দেখলাম উনি আমাদের ওই দুইজনের যেই সিটটা ছিল এর পাশের সিটেই বসে ছিল। পরে ওনাকে আমরা বললাম যে আপনি এইখানে, তো সেম প্রশ্ন আমার মাথায় ঘুরতে থাকলো যে আপনি কি আসলে মানুষ নাকি অন্য কিছু। তো এটা আসলে সন্দেহ ছিল, কিন্তু আমি আর প্রশ্নটা করলাম না, কারণ এর আগে ওই বৃদ্ধ আঙ্কেলটা আমাকে এই প্রশ্ন করে বসছে। তো দুজন মিলে ওনাকে মানে ওই বৃদ্ধ লোকটা ওনাকেও একটু আপন মনে করে পুরো কাহিনীটা শেয়ার করতে থাকে যে আমি আসলে উত্তরবঙ্গে গেছিলাম একটা কাজে, আমি আসলে একটা এই কবিরাজের সন্ধান পাইছিলাম। উনি আসলে আমাকে একটি তাবিজ দিছে, মানে ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক এমন ছিল। তো আমি আসলে অন্য একজনকে, আমার একটা রিলেটিভসকে আমি ব্ল্যাক ম্যাজিক করার জন্য ওনার কাছে অ্যাডভাইস নিতে যাই এবং ওনাকে ওই টাকা পয়সাও দিতে হয়েছে। সব কিছু দেওয়ার পরে উনি আমাকে এই যে একটা হাতে একটা পুতুল দিছে, ছোট্ট, খুব ছোট্ট, এতটুকু সাইজ হবে, মানে 4-5 আঙ্গুল বা 6 আঙ্গুল এমন। তো ওই ছোট্ট পুতুলটা দিছে যেইটার ফেসের মধ্যে ওই কবিরাজ অনেক আঁকিঝুঁকি কইরা মানে একেবারে ব্যঙ্গ তৈরি কইরা দিছে। আর আমাকে বলছে এইটা এমন একটা মাটির মধ্যে পুঁইতা রাখতে যেটার মধ্যে হচ্ছে মানুষ যাইতে আইতে পাড়া দিবে, মানে রাস্তায় যাতায়াতের জায়গা পা দিয়ে পাড়া দিবে এমন একটা জায়গায় রাখতে। তো আমি আগের ব্রেকটা যেটা দিছে, মানে আমাকে বলতেছে বাবা আগের যে ব্রেকটা দিছে তখন আমি এমন একটা অঞ্চল খুঁজছি কিন্তু আমি পাই নাই, যেহেতু তুমি আমার সামনে চলে আসছো সব কিছু দেখে ফেলছো এই জন্য আমি তোমাকে শেয়ার করতেছি। পরে উনি আমাকে বলে যে এই ব্রেকে আমি এমন একটা জায়গা পাইছি যে এটা ধরো চকের মতো একটা জায়গা, কৃষকরা যখন তাদের জমি চাষ করব, তারপর হচ্ছে ধান পাট যাই করুক না কেন এই মাটির উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাবে। তো এইটার ফায়দাটা কবিরাজ বলছে যে আপনি যাকে এই ক্ষতিটা করতে চাইতেছেন সে হচ্ছে মানে ওই যেই লোকটা সে ওই বৃদ্ধ আঙ্কেলের থেকে উপরে উঠা যাইতেছিল এমন একটা অবস্থা, মানে বৃদ্ধ হয়ে গেছে তখনও তার এই হিংসা ভাবটা থেকে গেছে। তো ওই কবিরাজ যেই মানে পুতুলটা দিছে এটার মধ্যে মুখের মধ্যে ওই ব্যঙ্গ করা প্লাস ওই ব্যক্তির নামও লেখা দিছে যাকে সে নিচে নামাইতে চায়। তো এই গর্ত করে যখন উনি এটা মাটিতে পুঁইতা রাখবো প্রত্যেকটা মানুষ যখন পাড়া দিবে তার মানে সে পায়ের নিচে যাইতেছে, প্রত্যেকের নিচে আস্তে আস্তে মানে তার পথগুলা অবনতি হবে এমন একটা অবস্থা। তো এইটা যখন আমাকে বৃদ্ধ লোকটা বলে তখন আমাকে বলে যে এই কথাগুলা বা এই যে ব্যাপারটা এটা কবিরাজ মশাই আমার বলছিল যে কাউকে কখনো না বলতে, শুধুমাত্র আমার মধ্যেই রাখতে, যদি আমি বলি তাহলে নাকি আমার ক্ষতি হবে। তো তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছো বা সামনাসামনি এসে দেখা ফেলাইছো এই জন্য আমি না বললেও পারলাম না। তো এতটুকু বলার পরে আমি একটু অবাকই হই, অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। তো হুট করে পাশে তাকায় দেখি এতক্ষণ আমাদের দুইজনের মানে অপর যে একটা ব্যক্তি ছিল থার্ড পারসন উনি আর নাই। মানে আমি প্রচুর পরিমাণে অবাক হয়ে যাই, আমি তো বৃদ্ধ আঙ্কেলের দিকে চাইয়াছিলাম আর উনিও ওই পুতুলের দিকে তাকায় তাকায় আমাকে এই কাহিনীটা শেয়ার করতেছিল, এর মধ্যে ওই লোকটা আর নাই। তো এরপর আমরা মানে দুজন অবাক হয়ে এখন আমি বৃদ্ধকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি আসলেই মানুষ নাকি আপনিও এখন উদা হয়ে যাবেন, এবং উনিও আবার সন্দেহ নিয়ে আমাকে এটা জিজ্ঞেস করতেছিল। তো আমি বললাম মানে এটা তো একটা ভয়ের বিষয়, প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো ওইখান থেকে আমি তাড়াহুড়া করে হাঁটা দিই, মানে হাইটা তাড়াতাড়ি, এদিকে ব্রেকের সময় প্রায় শেষ, তাড়াতাড়ি বাসে চলে আসবো। তো আসতেছি দেখতেছি যে বৃদ্ধ আঙ্কেল আমার সাথে আসতেছে, কোনো কিছুই হচ্ছে না। তো এরপরে একটা সময় যখন মানে ওই বাসের কাছাকাছি চলে আসলাম তখন শিওর হইলাম যে না উনিও মেবি মানুষ অ্যান্ড আমিও, অ্যান্ড থার্ড পারসন যেটা ছিল ওইটা মনে হয় অন্য কিছু। তো দুইজনে আবার বাসে ওঠার পরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এতক্ষণ আমাদের ওই পাশের আরেকটা যেই সিট, মানে আরেকটা যে ডাবল সিট থাকে ওইটার মধ্যে যে ব্যক্তিটাকে আমরা দেখলাম উদা হয়ে যেতে, সে দেখি মানে কখন ওঠে বাসে। কিন্তু এর কিছুক্ষণ পরে মানে ওনার পাশে যে যাত্রীটা দেখলাম যে মানে উনি আছে কিন্তু এই সিটটা ফাঁকা। তো এরপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে যে একজন বসে ছিল উনি ব্রেকের সময় মানে বাইরে বের হয়েছে আর আসে নেই, বাস তো এখন ছেড়ে দিবে।
পরে উনি বলতেছে উনি তো ব্রেকের সময় না, এরও প্রায় 10 থেকে 15 মিনিট আগেই বাস থেকে নেমে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমি তো এতক্ষণ ঘুমাইয়া ছিলাম, মানে ব্রেক দেওয়ার আগে অতক্ষণ আমি এটা দেখতেও পাইনি যে ওই লোকটা নেমে গেছে। তো এরপরে প্রচুর পরিমাণে ভয় পাই। ভয় পাওয়ার পরে যখন সকাল সকাল হয়ে যায় তখন আমি ঢাকাতে পৌঁছে যাই, অ্যান্ড অফিসের যে মিটিং ছিল ওইটাতেও অংশগ্রহণ করি, সব কিছু ঠিকঠাক। এরপর দিন রাতে মানে আগে থেকেই যেহেতু ওই স্বপ্ন দেখার ওই দুঃস্বপ্ন দেখার একটা বদভ্যাস, স্বপ্নে আমি দেখতে পাই ওই বৃদ্ধ যে আঙ্কেলটা ছিল উনি আমার বলতেছে যে তুমি আমাকে একটু বাঁচাও, হেল্প করো। পরে আমি ওনাকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছিলাম যে কি হয়েছে আপনার। উনি শুধু এইটাই বলতেছিল যে আমাকে হেল্প করো, আমাকে হেল্প করো, এতটুকু বলতেছিল। তো আমি পরে খেয়াল করে দেখলাম যে বারবার যেহেতু উনি আমার কাছে হেল্প চাচ্ছে স্বপ্নের মধ্যে, তো লাস্ট আমরা কোথায় বাস থেকে নামছিলাম, তো ওইখানে আমি আবার যাই, যেই বাস স্টেশনে আমরা নামছিলাম ওইখানে যাওয়ার পরে কয়েকজনকে আমি ওই বৃদ্ধ লোকের একটা শরীরের যে আকৃতি ওইটা দিয়ে জিজ্ঞাসা করি যে এই লোকটার বাসা আশেপাশে কিনা। তো কাকতালীয়ভাবে হইলো মানে এইটা মিলা যায়, একজন ওই চাওয়ালা দোকানদার আর কি, ওনার নাম ছিল মনে হয় রাজীব, কারণ যখন আমি ওই চাওয়ালার দোকানে বসে চা খাইতেছিলাম সবাই এভাবে বলতেছিল। তো উনি আমাকে বলে হ্যাঁ এই বৃদ্ধ এই এলাকাতেই ওনার বাসায়, মানে বাস স্টেশনের পাশেই, তো আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। তো ওনার মাধ্যমে আমি ওই বৃদ্ধর সাথে দেখা করি, দেখা করে ওনাকে বলি যে এমন এমন একটা দুঃস্বপ্ন দেখছি। আর ওই রাতের কাহিনীটা আসলে মূলত কী ছিল, তো উনি আমাকে বলে যে যেই কবিরাজটা আমাকে এই মানে ফর্মুলাটা অবলম্বন করতে দিয়েছিল অ্যান্ড বলছিল এটা কাউকে বললে তোমার ক্ষতি হবে, মূলত আমি তোমাকে যখন এটা বলি থার্ড পার্সন যে ব্যক্তিরা ছিল ওইটা ছিল ওই কবিরাজের জিন। এর কিছুদিন পরে ওই জিনটা আমাকে হচ্ছে প্রচুর পরিমাণে টর্চার করে। রাতের বেলা ঘুমাইতে গেলে মানে আমি যেই কাজের জন্য এই ব্যবস্থাটা আনছিলাম ওইটা তো হয়ই না, প্লাস হচ্ছে যে আমি যখন রাতে ঘুমাইতে যাই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি জগ থেকে কে যেন মানে পানি ফেলায় দিছে, কিংবা আমি ঘুমাইতে যাওয়ার সময় দেখি যে আমি একটু আগে বিছানা মানে গুছায় টুছায় ঠিক করে গেলাম, একটু পর এসে দেখি আবার এলোমেলো। এই টাইপের বহু কাহিনী আমার সাথে ঘটতেই থাকে অনবরত। এরপর আমি আমার এলাকার এক ইমাম সাহেবের কাছে যাই, গিয়ে বলি যে আমার সাথে এমন এমন কাহিনী করতেছে। তো উনি আমাকে অনেক ধমক দেয়, রাগ করে যে ব্ল্যাক ম্যাজিকের মতো এমন দুঃসাহস তুমি কেন করতে গেছো। তো ভাগ্যিস তোমার এই যেই পরিণতিটা এটা এখনও অত খারাপ হয় নাই, তুমি এই মুহূর্তে তওবা করো এবং হচ্ছে আমি তোমাকে কিছু টিপস দেই, এটা তুমি অবলম্বন করো, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। এরপর আমি আল্লাহর কাছে তওবা করি, মানে ওই বৃদ্ধ আঙ্কেলটা বলতেছিল। এরপরে তওবা করার পরে কিছু পানি পড়া, তারপর হচ্ছে দোয়া দুরুদ আমাকে শিখিয়ে দেওয়া হয়, একটা তাবিজও আমার গলায় দেওয়া হয়, যেইটা পড়ার পর থেকে আজ 3 দিন যাবত এমন হয়েছে যে আমার সাথে আগের মতো ওই রকম অস্বাভাবিক কাহিনী ঘটতেছে না। এরপর আমি বৃদ্ধ আঙ্কেলের দিকে তাকাইয়া অবাক হইয়া কাহিনীগুলো শুই না, মানে একটু অবাক হওয়ার পরে ভয়ও লাগতেছিল, যে আমার নিজের কাছে মনে হইতেছিল যে এরপর থেকে যদি চোখের সামনে কাউকে দেখিও এইসব ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে কিংবা করতে চায় তাদেরকেও আমি নিষেধ করব, যেহেতু এটা শরিয়াতেই নাই, সেক্ষেত্রে মানে আল্লাহর নির্দেশ তো আমাদের মাইনা চলা উচিত। এরপর ওই বৃদ্ধকে নিয়ে আমি আবার চায়ের দোকানে গিয়ে চাটা খাই, কিছুক্ষণ গল্প গুজব কইরা তারপরে আবার বাসায় চলে আসি, সব কিছু ঠিকঠাক চলতেছিল। অ্যান্ড ওই বৃদ্ধকে আসার সময় আমি বলি যে আমি যেই দুঃস্বপ্নগুলো দেখি, এই যে একটা কাহিনী ঘটছে এইটা ঘটার আগেও আমি 1 সপ্তাহ আগে এমন একটা দুঃস্বপ্ন দেখছি, এইটার জন্য কি করণীয়। উনি আমাকে ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। ওই ইমাম সাহেব আমাকেও সেম কিছু পানি পড়া, তারপর হচ্ছে দোয়া দুরুদ শিখিয়ে দেয়। এরপর থেকে আমার লাইফেও এমন আর কোনো দুঃস্বপ্ন আমি দেখি নাই, এমন কোনো কাহিনীও আর কোনো দিন ঘটে নাই।